নভেম্বর ১৯৭৫ খালেদ মোশাররফ গঙের অভ্যুত্থানের মুখে জিয়াউর রহমান তখন বন্দী তার ক্যান্টনমেন্টের বাসায়। সে সময় জিয়াউর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী। প্রয়াত এই মেজর জেনারেল তার বইতে সেই সাক্ষাতের ব্যাপারে বিস্তারিত উল্লেখ করেছেন। তিনি যেটা বলেছেন যে জিয়াউর রহমান প্রধানত তাকে দুটি বিষয় উল্লেখ করেছিলেন। একটি হচ্ছে তিনি যেন অবসরে যাওয়ার পর তার পেনশনের বিষয়টি নিশ্চিত করা হয়। আরেকটা তিনি বলেছিলেন যে কম ভাড়ায় যেন ঢাকায় তার জন্য একটি বাসা খুঁজে দেওয়া হয়। প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত চরিত্রগুলির একটি। তার প্রশংসা আছে, সমালোচনাও আছে, কিন্তু জিয়াউর রহমানের যে বিষয়টি নিয়ে কেউ কোনোদিন প্রশ্ন তুলতে পারেনি সেটি হচ্ছে তার সততা। এবং তার যারা রাজনৈতিক বিরোধী বা রাজনৈতিক শত্রু বলতে পারি তারাও তার ভাঙ্গা সুটকেস এবং ছেঁড়া গেঞ্জির কথা বলতেন। কারণ বাজারের চিঠির এবারের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বে আমরা মূলত বিএনপি রাজনীতি নিয়ে আলোচনা করব। সেই আলোচনায় জিয়াউর রহমান আসলে সবচেয়ে প্রাসঙ্গিক বিষয়, কারণ জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা এবং বিএনপি যেটা সর্বত্র বলে থাকে যে জিয়াউর রহমানের আদর্শ তাদের রাজনীতির ভিত্তি। তো জিয়াউর রহমানের আদর্শ কী ছিল সে ব্যাপারে একটু পর আমি বিস্তারিত আলোচনা করব। তবে সেটা বলে রাখি, সততা এবং দক্ষতা জিয়াউর রহমানকে অন্য সবার থেকে আলাদা করেছে। তবে নিয়তি অনেক ক্ষেত্রেই তার জন্য সহায়ক ভূমিকা পালন করেছে। খুব অল্প সময়ে তিনি যেভাবে বাংলাদেশের ইতিহাসে পদচিহ্ন এঁকে গেছেন তা পৃথিবীর ইতিহাসে খুব বেশি রাজনীতিবিদ, শাসক বা সেনানায়ক কারো পক্ষেই সম্ভব হয়নি। এমনিতে বাংলাদেশে একটা অস্থির সময় অতিক্রম করছে। মাও সেতুংয়ের এটা কথা আছে যে বিপ্লব কোনো ডিনার পার্টি নয়। 5ই আগস্ট, জুলাই আগস্টে মানুষের বিপুল প্রাণ এবং জীবন এবং রক্ত এবং মানুষের ত্যাগের বিনিময়ে যে অর্জন বাংলাদেশের, কেউ এটাকে বিপ্লব বলেন, কেউ গণ অভ্যুত্থান বলেন, যে গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে যান। তারপর বাংলাদেশ কিছুটা 7 মাসে নানা রকম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এবং পৃথিবীর ইতিহাস যদি আমরা দেখি, বিপ্লবের পর এটা আসলে খুব বেশি অভিনব কোনো ঘটনা নয়। এবং এটা আমি আরেকটা উল্লেখ করতে চাই যে বাংলাদেশে যে পরিমাণ অস্থিরতা দেখানো হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি পরিস্থিতি অতটা অস্থির নয়। যদিও নানা রকম গুজব শোনা যাচ্ছে, সে ব্যাপারে আসলে এখানে বিস্তারিত আলাপ করার ওইভাবে সুযোগ নেই। আমাদের মূল আলোচনায় ফিরে যেতে পারি যে বিএনপির সামনে একটি ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে, যেটা বলা যায় যে ইতিহাস বিএনপির দরজায় কড়া নাড়ছে। এমনিতে বাংলাদেশে এখন যত জরিপ হচ্ছে, বা আমরা সর্বশেষ গতকাল একটা জরিপ দেখলাম, সেখানেও বলা হচ্ছে যে বেশিরভাগ মানুষ ভোটার এখন বিএনপিকে সমর্থন দিচ্ছে। এবং সাধারণভাবেও এটা মনে করা হয় যে বাংলাদেশে এখন নির্বাচন হলে বিএনপি জয়ী হবে। কত আসনে জয়ী হবে সেটা তো নিশ্চিত করে বলা যায় না। তবে এটা উল্লেখ করা প্রয়োজন, একটু আগে আমি যেটা মাও সেতুংয়ের কথা বলছিলাম সেখান থেকে যদি ধার করে আমি বলি, রাজনীতি বা নির্বাচনও আসলে কোনো ডিনার পার্টি নয়। এটা আসলে সহজ সরল কোনো পথ নেই। এখন মনে করা হচ্ছে পরিস্থিতি তো যে কোনো সময় পাল্টে যেতে পারে এবং রাজনীতিতে এটা খুব স্বাভাবিক ঘটনা। এটা সত্য যে বিএনপির নেতাকর্মীরা গত 15 বছর নানা রকম নির্যাতন সহ্য করেছেন। তাদের নেতাকর্মীরা গুম হয়েছেন, হত্যার শিকার হয়েছেন, লাখ লাখ মামলা হয়েছে তাদের বিরুদ্ধে। কিন্তু এসব ঘটনা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এখন যে সব অভিযোগ আসছে তার বৈধতা দেয় না। আমরা সারা দেশ থেকেই গত কয়েক মাসে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখল সহ বিভিন্ন অভিযোগ পাচ্ছি। এটা সত্য যে বিএনপির শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এসব ব্যাপারে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছেন। অনেক বিএনপি নেতাকর্মীকে এরই মধ্যে বহিষ্কার করা হয়েছে, অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু আমরা মনে করি যে এর বিরুদ্ধে হয়তো আরও পদক্ষেপ নেওয়া প্রয়োজন। জুলুমের তকমা যেন বিএনপি নেতাকর্মীদের গায়ে না লাগে সেটা নিশ্চিত করা বিএনপির স্বার্থেই অত্যন্ত জরুরি। কারণ মজলুম যদি জুলুমবাজ হয়ে যায় বা জুলুমকারী হয়ে যায়, সেটা খুবই দুঃখজনক ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে বিএনপির সামনে বিকল্প কী? বিএনপির সামনে আসলে প্রধান বিকল্প হচ্ছে জিয়াউর রহমানের দর্শনে ফিরে যাওয়া। জিয়াউর রহমানের একটা রাজনীতির একটা প্রধান বৈশিষ্ট্য কী ছিল? তিনি কিন্তু কোনো রকম স্বজনপ্রীতির আশ্রয় নেননি, কোনো রকম দুর্নীতির আশ্রয় নেননি। আপনি কিন্তু জিয়াউর রহমানের বাবা মায়ের নাম বলতে পারবেন না। এবং জিয়াউর রহমান জীবিত থাকাকালে তার আত্মীয় স্বজনদের নাম খুব বেশি মানুষ বাংলাদেশে জানতো না। জিয়াউর রহমান ক্ষমতা বলয় থেকে তার স্বজনদেরকে দূরে রেখেছিলেন। আরেকটা বিষয় যেটা আসলে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, যেটা জিয়াউর রহমান যেখানে গেছেন সৎ এবং দক্ষ লোক খুঁজেছেন। যে দর্শনেই বিশ্বাস করুক না কেন, যখন দেখেছেন জিয়াউর রহমান তার মধ্যে যোগ্যতা আছে, সততা আছে, তিনি রাষ্ট্রের কাজে তাকে লাগিয়েছেন। এবং যেটা আসলে আমি উল্লেখ করেছি, যেটা অনেকটা বিস্ময়কর ব্যাপার যে এত অল্প সময়ে জিয়াউর রহমান কীভাবে এত কাজ করতে পেরেছিলেন। এর আসলে প্রধান বৈশিষ্ট্য ছিল, এ কারণে তিনি এটা পেরেছিলেন যে কারণ সবচেয়ে সৎ দক্ষ মানুষদেরকে তিনি তার টিমে নিয়েছিলেন। ডান, বাম, ইসলামিস্ট, নানা রকম গ্রুপ থেকে যাদের মধ্যে দক্ষতা ছিল, যাদের মধ্যে যোগ্যতা ছিল, তাদেরকে তিনি রাজনীতিতে নিয়ে এসেছেন। দেখা গেল কোনো বিশ্ববিদ্যালয়ে তিনি গেছেন, দেখলেন যে খুবই মেধাবী কোনো শিক্ষক
যা রাজনীতি করার যোগ্যতা আছে তিনি তাকে তার রাজনীতিতে নিয়ে এসেছেন। এই মূল মন্ত্র মূলত জিয়াউর রহমানের বাংলাদেশের রাজনীতিতে একটা বিপুল পরিবর্তন এনে দেয়। আমি মনে করি যে বাংলাদেশের আজকের পরিস্থিতিতেও জিয়াউর রহমানের সেই দর্শনে বিএনপিকে ফিরে যেতে হবে, সৎ এবং দক্ষ লোকদেরকে বিএনপিতে নিয়ে আসতে হবে এবং তাদেরকে গুরুত্বপূর্ণ কাজে লাগাতে হবে। যেটা 1991 থেকে 1996 সাল পর্যন্ত বিএনপির যে শাসনামল ছিল সেটার কিন্তু সমালোচনা খুব কম হয় এবং এটা বলা হয় যে গণতান্ত্রিক বাংলাদেশে এটা সবচেয়ে উজ্জ্বল একটা সময় ছিল এবং সে সময় আমরা একটা খুবই প্রাণবন্ত সংসদ দেখেছিলাম এবং হয়তো এরকম সংসদ আর কবে আসবে কে জানে। এরপর কিন্তু 2001 থেকে 2006 সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল, বিশেষ করে দুর্নীতির অভিযোগ কিন্তু তখন খুবই আলোচিত ছিল এবং বিএনপির সবচেয়ে বেশি সমালোচনা দুটি বিষয় তখন হয়েছে, একটা হচ্ছে দুর্নীতি আর একটা হচ্ছে তখন জঙ্গিবাদের যে এক ধরনের উত্থান হয়েছিল। আমি মনে করি যে দুর্নীতির বিরুদ্ধে বিএনপিকে এখন একটা জিরো টলারেন্সে যেতে হবে, চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্সে যেতে হবে এবং সারা পৃথিবীতে যেসব বাংলাদেশিরা আছেন সৎ এবং দক্ষ তাদেরকে বিএনপির কাজে লাগাতে হবে। তাহলেই বিএনপি রাজনীতির যে মটো সেটা একটা বড় পরিবর্তন আসতে পারে। আরেকটি বিষয় যেটা খুবই উল্লেখযোগ্য, যদি শাসনের সুযোগ পায় বিএনপি তাহলে শাসক যেন সস্তা হয়ে না ওঠে। এটা সস্তা শব্দটা ব্যবহার করা ঠিক হবে কিনা আমি জানি না, মানে এটাতে আপনি জনগণের সেবক কিন্তু আপনি এমন একটা পরিস্থিতিতে চলে যাচ্ছেন যে মনে হচ্ছে আপনি আসমানে আছেন। যেমন আমাদের দেশ থেকে প্রধানমন্ত্রী বা দেশ থেকে পালানো প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ভিডিও আমি আজ সকালেও দেখছিলাম। তিনি একটা বক্তব্যে বলছিলেন যে তার বোন শেখ রেহানা তাকে একবার বলছিলেন যে তুমি 16 কোটি মানুষকে ভাত খাওয়াও আর কয়েক লাখ রোহিঙ্গা যদি আসে তাহলে সমস্যা কি, তুমি তাদেরকে খাওয়াবা? আমাদের প্রাক্তন এই প্রধানমন্ত্রী বলছিলেন যে হ্যাঁ আমি খাওয়াবো। তো দেখেন একটা দেশের মানে শাসন ব্যবস্থা বা রাজনীতিবিদরা নিজেদের কি ভাবতে পারেন সেটার একটা উদাহরণ হতে পারে এই ঘটনা। মানুষের আসলে মানে কি সস্তাকেও ভুলে যাওয়ার মতো কি বিষয় নয়। আরেকটা বিষয় একটু আগে আমি খেয়াল করছিলাম, একটা সংবাদ পড়ছিলাম, খুবই বিভ্রান্তক একটি খবর। এটা হচ্ছে ভদ্রলোকের নাম সেলিম তালুকদার, বয়স ছিল তার 28 বছর। জুলাই আন্দোলনে তিনি যখন যোগ দেন তখন তার অনাগত সন্তান তার স্ত্রীর গর্ভে। সে অবস্থায় তিনি আন্দোলনে যোগ দিতেন নিয়মিত। 18ই জুলাই মধ্যবাড্ডায় পুলিশের গুলিতে আহত হন তিনি। পরে হাসপাতালে ভর্তি করা হয় তাকে এবং সেখানে 13 দিন পর মৃত্যুবরণ করেন সেলিম তালুকদার। গতকাল 8ই মার্চ তার সেই অনাগত সন্তান পৃথিবীর মুখ দেখেছে। তার স্ত্রী জন্ম দিয়েছেন ফুটফুটে একটি সন্তানের, কিন্তু এই শিশুটি তার বাবাকে আর কোনো দিন খুঁজে পাবে না। এই যে সেলিম তালুকদারের মতো অসংখ্য মানুষ, 1400 বা 2000 মানুষ তাদের জীবন দিলেন এবং কয়েক হাজার মানুষ আহত হলেন, পঙ্গু হলেন অনেকেই। এই বিপুল আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশে যদি কোনো পরিবর্তন না আসে, যদি আমরা সেই আগের সমাজই থেকে যাই, আগের রাষ্ট্র ব্যবস্থায় থেকে যায়, তাহলে তো আসলে কোনো লাভই হলো না। তাহলে এই মানুষের আত্মত্যাগের বিনিময়ে তৈরি হয় এই নতুন পরিস্থিতি যে বাংলাদেশকে বদলাতে পারে কারা? একমাত্র রাজনীতিবিদরাই সেটা পারেন এবং আমি মনে করি বিএনপি এক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে থাকবে। কারণ বাজারের চিঠি আজকের পর্ব এখানেই শেষ করছি।